আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় প্রতি উপজেলায় এক কোম্পানি সেনা মোতায়েন থাকবে। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে এই তথ্য দেন তিন বাহিনীর প্রধানরা। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আরও জানানো হয়, ভোটে 90,000 সেনা, 2,500 নৌ ও 1,500 বিমান বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে তিন বাহিনীর প্রধানকে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের ভূমিকার প্রশংসা করেন তিনি। বলেন, ফেব্রুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান তিন বাহিনীর প্রধানরা। দেশের জনগণের জন্য নয়, বরং উপদেষ্টাদের জন্যই জুলাই সনদ। জনগণের প্রয়োজন দ্রুত নির্বাচন, দাবি বিএনপির। একটি রাজনৈতিক দল জোট বানিয়ে বিভিন্ন আন্দোলন করে জনগণকে বোকা বানাচ্ছে বলেও মন্তব্য করেন দলটির নেতারা। শনিবার দুপুরে রাজধানীর প্রেস ক্লাবে আয়োজিত 7 নভেম্বরের চেতনায় মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তব্য রাখেন দলের মহাসচিব সহ বিএনপির নেতারা। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয় রাজধানীর প্রেস ক্লাবে। সমাবেশে বক্তারা মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে বিএনপির নেতারা বলেন, ফ্যাসিস্ট সরকার আমলে প্রকৃত মুক্তিযোদ্ধারা বঞ্চিত হয়েছেন, স্বার্থেন্বেষীরা সুবিধাভোগ করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে প্রকৃত মুক্তিযুদ্ধের মূল্যায়ন এবং মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করবে বলে দাবি দলটির। এ সময় বিএনপি মহাসচিব বলেন, একটি রাজনৈতিক দল জোট বানিয়ে বিভিন্ন আন্দোলন করে জনগণকে বোকা বানাচ্ছে। পিয়ার হবে কিনা তা সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার এবং নির্বাচনের আগে গণভোট একটি বাড়তি খরচ বলেও মন্তব্য করেন তিনি। একটি রাজনৈতিক দল তারা একটা জোট বানিয়ে আবার সেটা করছে, তারা বিভিন্নভাবে আপনার এই সরকারকে তারা বাধ্য করতে চায় যে তাদের কথাটাই শুনতে হবে। পিয়ার হবে কি হবে না ওটা আগামী পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ এই দেশের জনগণের প্রয়োজন নাই। সরকারে আছেন এমন অনেকের এটি প্রয়োজন হতে পারে। জুলাই সনদ দেশের জনগণের প্রয়োজন নেই। জুলাই সনদ হয়তো কিছু কিছু ব্যক্তি যারা এখানে উপদেষ্টা হয়েছেন, যারা ভবিষ্যতে বাংলাদেশে বসবাস করতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হবেন, তাদের জন্য হয়তো এই জুলাই সনদের প্রয়োজন আছে। একটি গোষ্ঠী নিজেদের স্বার্থে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু চৌধুরী। আরেকটি দলের অথবা দুইটি দলের অথবা তিনটি দলের মতামত জোর করে বাকি দলগুলোর উপর চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। ঐক্যমত্যের বাইরে গিয়ে তাদের দাবি এখন আমাদের উপর চাপাতে চাচ্ছে, জনগণের উপর চাপাতে চাচ্ছে। দেশের স্বার্থে এখন দ্রুত নির্বাচন করা দরকার। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে দেশ বড় সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন এলেই একটি দল ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার বিকেলে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হেফাজতে ইসলাম আয়োজিত মহাসম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, যারা ইসলামকে ব্যবহার করে ফায়দা হাসিল করতে চায় তাদের কাছ থেকে সাবধান থাকতে হবে। যারা জাতির মধ্যে বিভক্তি তৈরি করতে চায়, মুসলিমদের বিভ্রান্ত করে ক্ষতি করতে চায়, তাদের কাছ থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। বিগত ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার ইসলাম বিদ্বেষী ছিল উল্লেখ করে তাদের স্বার্থ হাসিল করতে তারা আলেমদের ওপর নির্যাতন করেছে বলেন তিনি। মহাসম্মেলনে হেফাজতে ইসলাম ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের স্বার্থে, রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায়, বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায় এবং সেই বিভ্রান্তি সৃষ্টির জন্য ইসলামকে ব্যবহার করতে চায়, তাদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে। রাজনৈতিক দলের প্রতীক ব্যবহারের বিষয়ে পরিষদের গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করায় সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে, এমন অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও পরিষদের পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন একটি দলের প্রতি সরকারের আনুগত্যের বহিঃপ্রকাশ। শনিবার সকালে কুমিল্লা 14 গ্রামে আয়োজিত সভায় এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। বিভিন্ন রাজনৈতিক দলের মার্কা ব্যবহারের বিষয়তে আবার সেটাকে গত
পরিষদের বৈঠকে পুনরায় পুনর্বিবেচনার নামে দলের প্রতি যে আনুগত্য প্রকাশ করেছে সরকার, নিঃসন্দেহে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। আমরা এই সিদ্ধান্তকে মানি না এবং এই সিদ্ধান্তের গ্রহণের নিন্দা জানাচ্ছি। বিএনপি নেতাদের চাঁদাবাজির টাকা দিয়েই একটি গণভোট আয়োজন করা সম্ভব বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। শনিবার বিকেলে জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি অভিযোগ করেন, জুলাই সনদ নিয়ে একটি বড় দল গুন্ডামি করছে। প্রধান উপদেষ্টা স্বাক্ষর ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন মানা হবে না বলেও হুঁশিয়ারি দেন পাটোয়ারি। জুলাই সনদ বাস্তবায়ন হলে দেশে ভারতীয় আগ্রাসনের কবর রচিত হবে বলেও মন্তব্য তার। যদি টাকার প্রশ্ন আসে একটা গণভোট আয়োজন করতে, যে টাকা যাবে এটা আপনাদের একটা আসনে, এবং ওই যে ঢাকা মহানগরের একজন নেতা আছে যে নয়ন, ও যে টাকা চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, এই টাকা দিয়েও একটা বাংলাদেশে গণভোট হওয়া সম্ভব। আমরা ওনাদেরকে এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করেছি, এখন ওনাদের মাথাও ক্লিন হয় নাই, বডিও ক্লিন হয় নাই, কিছু নাই। এই জন্য আমরা মনে হয় এখন ওনাদেরকে বুড়িগঙ্গার পানি দিয়ে একটু পরিষ্কার করতে হবে। নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করছে বলে অভিযোগ করেছেন এনসিপি দক্ষিণ অঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শনিবার দুপুরে বরগুনা জেলা এনসিপির সমন্বয় সভায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের কাছে তিনি কথা বলেন। হাসনাত আরও বলেন, নির্বাচন কমিশন বিভিন্ন দলে বিভক্ত, তাই এই কমিশনের মাধ্যমে নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন সম্ভব নয়। শাপলাকলি প্রতীক সংযুক্তির বিষয়ে নির্বাচন কমিশন সঠিক ব্যাখ্যা দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। বলেন, এই কমিশন গঠিত হয়েছে বিতর্কিত প্রক্রিয়ায়। শাপলা প্রতীক নিয়ে এনসিপি অনড় অবস্থানে রয়েছে এবং এই প্রতীকের জন্য লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন হাসনাত। তিনি আরও বলেন, এখন বাংলাদেশে দুইটা পক্ষে ভাগ হয়েছে, একটি সংস্কারের পক্ষে আর একটি সংস্কারের বিরুদ্ধে। জুলাই সনদে লিখিত বিষয়ে যাচাই না করে যারা স্বাক্ষর করেছেন তা তাদের ভুল সিদ্ধান্ত ছিল বলেও মন্তব্য করেন তিনি। এই নির্বাচন কমিশনও তো গঠন করা হয়েছে, বিএনপি বলেছে আমাদের পক্ষ থেকে একজন, জামাত বলেছে আমাদের পক্ষ থেকে একজন, আর্মি থেকে ওখানে একজনকে দেওয়া হয়েছে। তার মানে এটাকে ভাগাভাগি করে নিচ্ছে। কিছু দল সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আর কিছু দল সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে। তো এই জায়গা থেকে মনে হচ্ছে দৃশ্যত এখন বাংলাদেশে দুইটা পক্ষ ভাগ হয়েছে। আপনারা দেখেছেন, একটা হচ্ছে সংস্কারের পক্ষে, একটা হচ্ছে সংস্কারের বিপক্ষে। এবার ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে আমাদের বিশেষ আয়োজন গণতন্ত্রের যাত্রা। জুলাই সনদে স্বাক্ষর না করলেও সব রাজনৈতিক দলকে গণভোটের সময় ও পদ্ধতি নিয়ে ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানিয়েছে জুলাই অভ্যুত্থানের পটভূমিতে জন্ম নেয়া দল এনসিপি। অন্যদিকে নির্বাচনের আগে গণভোট নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে বিএনপি জামায়াত। ফলে গণভোট নিয়ে চ্যালেঞ্জের মুখে অন্তর্বর্তী সরকার। ৩০টি রাজনৈতিক দল নিয়ে ঐকমত্য কমিশনে ২৭০ দিন আলোচনার পর জুলাই সনদে স্বাক্ষর করে এনসিপি ও বাম ঘরানার ৪ দল ছাড়া সবাই। তারপরও সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনীতিতে দেখা দিয়েছে নতুন সংকট। জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরের মধ্যে গণভোটের আয়োজনের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী সহ সমমনা ৮টি দল। অন্যদিকে সংসদ নির্বাচনের আগে গণভোট চায় না বিএনপি। গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। গণভোটে দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচনের আগে। সই না করলেও জুলাই সনদ ও গণভোট ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রচারণা চালাচ্ছে এনসিপি। দলটির নেতারা বলছে গণভোট যে কোনো সময় হতে পারে, কিন্তু এর আইনি ভিত্তির ব্যাপারে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে হবে। দলীয় স্বার্থটি পেছনে রেখে দেশের স্বার্থ এবং জনগণের স্বার্থে আমাদের যে সংস্কারের যে বিষয়গুলো ছিল, এজেন্ডাগুলো ছিল, সেগুলো নিয়ে কিন্তু গণভোটের দিকে এগিয়ে যাওয়া উচিত। এবং এটি আসলে জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে বলে আমি অন্তত মনে করি না। কারণ জাতীয় নির্বাচনের যে ধরনের তোড়জোড় করছে এবং ইসির পক্ষ থেকে যে ধরনের কাজকর্ম চলছে, সেটি তো এক ধরনের প্রক্রিয়া, কিন্তু গণভোটটাকে সকল রাজনৈতিক দল আসলে গুরুত্ব সহকারে নেওয়া প্রয়োজন। গণভোটের চেয়ে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখাই মূল চ্যালেঞ্জ। প্রয়োজনে প্রধান উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপ নেওয়ার কথা বলেন এনসিপির নেতারা। এই যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এবং সেই আদেশ কে দেবেন? আমরা বলেছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেওয়া উচিত। তিনি আদেশ দেবেন এবং তার ভিত্তিতে গণভোট হবে
এবং আগামী সংসদের কাছে দ্বৈত ক্ষমতা থাকবে, এই রোডম্যাপটা ইম্পর্টেন্ট। গণভোটের টাইমিংয়ের চেয়ে এদিকে আমাদের বেশি মনোযোগ দেওয়া উচিত, কিন্তু এই বড় দুই দল সে কাজটা করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। তারা গণভোটের টাইমিং নিয়ে এক ধরনের মল্লযুদ্ধের মধ্যে আছে। তবে গণভোট আগে হলে ভালো হবে, কিন্তু আগে না হলে মহা সর্বনাশ হয়ে যায়, ব্যাপারটা সেরকম নয়। ইলেকশনের দিন একই সাথে হতে পারে। জাতীয় স্বার্থের সব দল ঐকমত্যে না আসলে অনৈক্যের কালো অধ্যায় হয়ে থাকবে জুলাই সনদ, বলছেন এনসিপির নেতারা। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে ব্যবসার দ্বন্দ্বের জেরে মোহাম্মদ রাসেল নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। শনিবার রাত 10:45টার দিকে মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, রাতে মোহাম্মদপুর নবীনগর হাউজিংয়ে 4 নম্বর রোড এলাকায় ধারালো অস্ত্র দিয়ে রাসেলের ঘাড়ে আঘাত করে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যার ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। মুরগি ব্যবসা ঘিরে আধিপত্যের জেরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ। বিপ্লব এবং রাসেল গল্প করছিল দোকান শেষ করে, তো অতর্কিতভাবে 2টা মোটরসাইকেল এসে তাদেরকে কুপিয়ে আহত করে। একজনের পিছনে আঘাত লাগে, একদম মেইন যে রগ আছে রগটা কেটে যায়। অভিযান পরিচালনা করে পেপার বাবু, যে ঘটনার মূল হোতা, তাকে অ্যারেস্ট করি এবং তার সহযোগী মোবারক, যাকে আমরা ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করেছি, এবং আহত বিপ্লব, সে নিজেও ছবি দেখে কনফার্ম করেছে যে তারা ঘটনাস্থলে ছিল। জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন তার ভক্তরা। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় মামলা দায়েরের 11 দিন পেরিয়ে গেলেও আসামিদের গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেন নায়কের ভক্ত অনুরাগীরা। 90-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ মারা যান 1996 সালের 6 সেপ্টেম্বর। সে সময় স্ত্রীর দাবি ছিল তিনি আত্মহত্যা করেছেন, তবে তা মানতে পারেননি সালমানের বাবা মা। মিথ্যা বানোয়াট কথা, আমার ছেলে আত্মহত্যা করে নাই। আত্মহত্যার প্রমাণ তো তাদের কাছে নাই কিছু। আল্লাহর কাছে আমি চেয়েছি যে আল্লাহ সত্যটা উদ্ঘাটন করে দাও। প্রথমে একটি অপমৃত্যুর মামলা করেন সালমানের বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী। পরে 1997 সালের 24 জুলাই সেটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন জানানো হলেও তা গৃহীত হয়নি। তবে চলে দীর্ঘ তদন্ত। সবশেষ 2020 সালের ফেব্রুয়ারিতে পিবিআই জানায় সালমান শাহ খুন হননি। তাতে নারাজি দেন সালমানের মা নীলা চৌধুরী। গেল 20 অক্টোবর আদালতের নির্দেশ এলে পরদিন রাজধানীর রমনা থানায় অপমৃত্যুর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করে এতে আসামি করা হয় 11 জনকে। ন্যায় বিচারের দাবিতে শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন জনপ্রিয় এই নায়কের ভক্তরা। 29 বছর পর সত্য উদ্ঘাটন হয়েছে, এখন আমরা চাই দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হোক। অন্যায়কারীরা আল্লাহ কখনো ক্ষমা করেন না, আর আশা করি এখনো ক্ষমা করবেন না। আর এতদিন বিচার হয় না, এখন বিচার হবে। ভাই খুন হয়েছে, সহ্য করতে পারে না। আমি তো এটা পুরুষ মানুষ, আমাদের একটা ট্রমায় চলে গেছিলাম, কিন্তু আমরা তো আমাদের ভাইকে আমরা পাইনি এখনো। সালমানের মৃত্যু আজও রহস্য হয়ে আছে। এবার তার জট খুলবে এবং অপরাধীদের শাস্তি হবে বলে আশা ভক্তদের। সালমান শাহকে নির্মমভাবে ব্রুটালি 29 বছর আগে হত্যা করা হয়েছে। আমাদের একটাই দাবি যে সকল খুনিদের আইনের আওতায় আনা হোক, তাদের বিচার করা হোক, তাদেরকে ফাঁসির দড়িতে ঝোলানো হোক। 30 বছর তো ওনারা জামিনে ঘোরাফেরা করছেন, এখন আইনি প্রক্রিয়াটা শুরু হোক। যে ওনারা যে 30 বছর বলে আসছেন যেটা আত্মহত্যা, আর আমরা 30 বছর বলে আসছি এটা হত্যা। রাহিনুল ইসলাম রিঙ্কু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুনামগঞ্জের সীমান্তবর্তী পাহাড়ি গ্রামগুলোতে পর্যটকদের অবাধ বিচরণে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে, যা আদিবাসী সম্প্রদায়ের জন্য বড় এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পরিবারগুলোকে পানির চাহিদা মেটাতে ঝর্ণা বা ছড়ার উপর নির্ভর করতে হচ্ছে। এ বিষয়ে বিভিন্ন দপ্তরকে বারবার জানানো হলেও কোনো সুরাহা মিলছে না, অভিযোগ গ্রামবাসীর। সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার আদিবাসী অধ্যুষিত 4টি গ্রামে গারো, হাজং, খাসিয়া সম্প্রদায়ের অন্তত 3 শতাধিক পরিবারের বসবাস, যাদের পানির প্রধান উৎস পাহাড় থেকে আসা বিভিন্ন ঝর্ণা ও ছড়া। তবে সম্প্রতি পর্যটকদের কারণে ঝর্ণার পানি ঠিকমতো ব্যবহার করতে পারছেন না তারা।
পর্যটকদের সংখ্যা বৃদ্ধি এবং পানির উৎসগুলোতে অতিরিক্ত চাপই এই সংকটের অন্যতম প্রধান কারণ। এছাড়া পর্যটকরা বিনা অনুমতিতে ছবি তোলা ও ভিডিও করায় বিড়ম্বনায় পড়ছেন অনেক আদিবাসী নারী। কারণ আমরা গোসল করতে পারি না, গোসল করার সময় এরা আসে ভিডিও করে টিকটকে সারে ফেসবুকে সারে, আমাদের অনেক সমস্যা হয়। আমরা তাদেরকে বলি যে নিচে যান আপনারা আমরা এখন গোসল করব, কাজ করব, তবু তারা মানে না আর কি, না বেহায় করে তারা চলে আসে। অনেক পর্যটকই এই অভিযোগ স্বীকার করছেন। সংরক্ষিত এসব এলাকায় আরও সচেতনতা অবলম্বনের পরামর্শ তাদের। তাতে সচেতন থাকার দরকারি, কারণ এখন তো পর্যটকরা ঘুরতে আসে, তারাও দেখতে চায়, তাদেরও তো কষ্ট কাজ করা। ওদের যেহেতু ব্যবহার হয়, আমরা অবশ্যই সচেতন থাকবো যে পানিটা যেন আমরা নষ্ট না করি। সীমান্তবর্তী এসব পাহাড়ি এলাকায় পর্যটকদের চলাচল নিয়ন্ত্রণ এবং সুপেয় পানির ব্যবস্থার স্থায়ী সমাধান চান এই আদিবাসী নেতা। আমি আশা করি প্রশাসন যদি এটা পুনর্বাসন করেন, তাদের জন্য সুব্যবস্থা, পানির সুব্যবস্থা এবং এখানে শৌচাগারের সুব্যবস্থা, গোসলখানার সুব্যবস্থা করলে আশা করি এই এলাকার মানুষরা শান্তিতে থাকবে। পর্যটকদের সচেতন করার পাশাপাশি পানি সংকট সমাধানে উদ্যোগ গ্রহণের কথা বলছে প্রশাসন। দ্রুত যেন তারা বিশুদ্ধ খাবার পানি পায়, সেই বিষয়টার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে যে সাবমার্সিবল টিউবওয়েল আছে ওইগুলো বসানোর চেষ্টা করবে, একাধিক লাগবে আশা করি। আর যারা পর্যটক আছে তাদের প্রতিও আমরা পর্যায়ক্রমে কিছু নির্দেশনা দিব। সীমান্তবর্তী এলাকায় পর্যটকদের চলাচল ও পানির সমস্যা নিরসনে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, এই যে আদিবাসীদের পানির যে সংকট, এই সমস্যা সমাধানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলে কি আশ্বাস দিয়েছেন? দেখুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক গত 1 থেকে 1.5 মাস আগে তিনি আশ্বাস দিয়েছিলেন যে সুনামগঞ্জের যে তাহিরপুর উপজেলার যে সীমান্তবর্তী কয়েকটি অর্থাৎ পাহাড়ি যে গ্রাম রয়েছে সেসব গ্রামে সাবমার্সিবল টিউবওয়েল অর্থাৎ সুপেয় পানির ব্যবস্থা করা হবে, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কিছু আমরা দেখতে পাইনি। তো আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়ার সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে তারা কথা বলেছে। শুধু তাহিরপুরের উপজেলাই নয়, আরো সুনামগঞ্জ সদর, দুয়ারাবাজার, এই 3টি উপজেলায় কিন্তু পাহাড়ি এলাকায় আদিবাসীরা বসবাস করে। এইসব এলাকায় কিন্তু 3টি উপজেলায় প্রায় 15 থেকে 16টি গ্রামের মানুষ রয়েছে, তারা সুপেয় পানি থেকে বঞ্চিত হচ্ছে। তাদের একমাত্র সুপেয় পানির সূত্র এখন হচ্ছে সেটা হচ্ছে পাহাড়ি ঝর্ণা বা ছড়া থেকে যে পানি পায় সেটাই কিন্তু তারা খাবার থেকে শুরু করে তারা নিত্য প্রয়োজনীয় সকল কাজে ব্যবহৃত হয়। কিন্তু এই পানিটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। ইদানিং আমরা দেখছি যে বিশেষ করে তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী রাজাই নামে একটি গ্রাম রয়েছে, সেখানে সৌন্দর্য 3টি ঝর্ণা রয়েছে। সেই ঝর্ণায় কিন্তু পর্যটকরা, বিশেষ করে শুক্র ও শনিবারে পর্যটকরা কিন্তু উপচে পড়া ভিড় থাকে। তো প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের গমনে কিছুটা বিধিনিষেধ করা হয়েছিল, একটি সাইনবোর্ড দেওয়া হয়েছে, কিন্তু পর্যটকরা আসলে সেটা মানছে না। তো কিছু কিছু সচেতন পর্যটক আছে তারা মানছে, আর অনেকে কিন্তু এরা মানছে না, যার ফলে এখানে যে পানিটা কিন্তু বিশুদ্ধ যে পানিটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে। পর্যটকরা অবাধে তারা এখানে বিভিন্ন ধরনের গোসল থেকে শুরু করে সবকিছুই কিন্তু পর্যটকরা অবাধে করছে। যেহেতু এটি কোনো সংরক্ষিত এলাকা নয়, তার এই কারণে কিন্তু আদিবাসী যে নারী এবং পুরুষরা রয়েছে তারা ইচ্ছে করলে কিন্তু বাধা দিয়ে রাখতে পারছে না। তারপরেও আমরা দেখেছি যারা সচেতন রয়েছে তারা নিজেরাও বলছে এখানে আসলে তারা এসেও অনেকটা হতভম্ব হয়ে গেছে যে এখানে যেহেতু নারী এবং শিশুরা অনেকে গোসল করে শুরু করে অনেক কার্যক্রমে যে পারিবারিক যে কাজ আছে সবকিছু এই পানির উপর নির্ভর করে। তো অসচেতন আমি বলবো না, কিন্তু প্রশাসনের আসলে এখানে অনেক দায়িত্ব রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যদি এখানে একটু, যেহেতু এখানে সুপেয় পানির ব্যবস্থা নেই, যদি প্রশাসনের পক্ষ থেকে আরেকটু কঠোরভাবে বলা হতো বা এখানে নজরদারি করা হতো, তাহলে হয়তো বা এই যে আদিবাসী গ্রামের মানুষগুলা যে পানি যেটুকুই পায় পাহাড়ির ঝর্ণা এবং ছড়া থেকে, সেইটুকু তারা পেয়ে যেত। তো সার্বিকভাবে আমরা বলতে পারি যতদিন না পর্যন্ত এখানে সুপেয় পানির ব্যবস্থা না করা হচ্ছে ততদিন পর্যন্ত এই পাহাড়ি অধ্যুষিত এলাকার মানুষের পানির সংকট নিরসন হবে না। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের পাহাড়ি এলাকার সর্বশেষ খবর। প্রশাসন সদয় দৃষ্টি দেবে এটাই প্রত্যাশা। সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন।
চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার রাত থেকে ভোর পর্যন্ত টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পাকা আধা পাকা ধান ডুবে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। শুক্রবার রাত 8:30 থেকে জেলার 5 উপজেলায় 955 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। জলাবদ্ধতায় অনেক সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ক্ষতির মুখে পড়েছে আমন ধান, সরিষা ও অন্যান্য ফসল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, গত 10 বছরে একদিনে এত বৃষ্টির রেকর্ড নেই চাঁপাইনবাবগঞ্জে। বৃষ্টিতে ফসলের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণের চেষ্টা চলছে বলেও জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যেটাই ধান ডুবে গেছে এটা গোটাটাই বাদ, মানে যতটা খরচ করেছি আপনার ওটা তো গেল, ধানও গেল। পরিস্থিতি খুবই খারাপ, আর আপনারা তো দেখতেই পাচ্ছেন কি যে আমাদের এলাকাটার কি অবস্থা। বগুড়া স্কুল কলেজের প্রায় 90% শিক্ষার্থী কোচিং সেন্টারমুখী। কোচিংয়ে না গেলে নিজ প্রতিষ্ঠানের শিক্ষকরাই পরীক্ষায় ফেল করিয়ে দেন, এমন অভিযোগ 77% শিক্ষার্থীর। কোচিং সেন্টার পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন ফ্রিল্যান্সার কোচিং সেন্টার অ্যাসোসিয়েশনের এক জরিপে শিক্ষার এই উদ্বেগজনক চিত্র উঠে আসে। ধর্মীয় শিক্ষা, হাতের লেখা চর্চা, চারুকলার মতো বিষয়গুলোতেও শিক্ষার্থীরা বাধ্যতামূলকভাবে কোচিং করছেন বলেও তথ্য মিলেছে জরিপে। অ্যাসোসিয়েশন সূত্রে বলা হচ্ছে, তাদের নিজ সংগঠনের 70 সদস্য আর সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠানের শিক্ষকরাও বগুড়ায় প্রাইভেট টিউশন সেন্টার চালাচ্ছেন হাজার খানেক। শিক্ষার্থীরা নিজ নিজ শ্রেণীকক্ষে প্রয়োজন মতো শিক্ষা পাচ্ছেন না বলেই কোচিং সেন্টারে যেতে বাধ্য হচ্ছেন। প্রয়োজন নেই এমন বিষয়েও প্রাইভেট পড়তে হচ্ছে ছাত্রছাত্রীদের। শিক্ষার্থীরা ম্যাক্সিমামে চিন্তা করে যে তাদের স্কুলে পাশ করতে হবে এবং ভালো রেজাল্ট করতে হবে, যে কারণে বিভিন্ন টিচারদের কাছে পড়ছে। এই 90%-র মধ্যে স্কুল টিচার বা প্রাতিষ্ঠানিক টিচারদের কাছে প্রায় 70% শিক্ষার্থীরা পড়ছে। এই অবস্থার পরিবর্তনে শ্রেণীতেই উপযুক্ত পাঠদান নিশ্চিত করার গুরুত্ব দিচ্ছে সংগঠনটি। অভিভাবক, শিক্ষক সবাইকে সচেতন হতে হবে। কারণ হচ্ছে এই বিষয়গুলো শ্রেণীকক্ষে যদি সুন্দরভাবে পড়ানো হয়, মানে এগুলোর জন্য বাচ্চারা বাহিরে আসার কোনো প্রয়োজনীয়তা নাই। কোচিংয়ের জন্য শ্রেণী ও সেন্টার ভেদে অভিভাবকদের ব্যয় বেড়ে গেছে শিক্ষার্থী পিছু মাসে 2000 থেকে 8000 টাকা পর্যন্ত। সমাজ, বিজিএস, তারপরে আরও অনেক কয়েকটা আছে, ধর্ম, বাংলা, এগুলো সাবজেক্ট দেখা যায় যে এগুলোর জন্য আমাদেরকে মান্থলি 4-5 হাজার টাকা বাড়তি খরচ করতে হয়। শহরের জলেশ্বরীতলা, কামারগাড়ি, উপশহর, কালীতলা আর কলেজ বটতলা এলাকায় কোচিং সেন্টারের অস্তিত্ব সবচেয়ে বেশি। আমরা পদক্ষেপ নিতেছি। আমরা প্রত্যেক প্রতিষ্ঠানে জানাচ্ছি যে সরকারি যে ছুটির দিন, বিশেষ করে শুক্রবার দিন কোনো কোচিং হবে না। তারা সেদিন তারা বিনোদন করবে, ঘুরে ফিরে বেড়াবে, তারা খেলাধুলা করবে। ক্লাস চালানোর সময় কোনো কোচিং চলবে না, কোনো শিক্ষক পড়াতে পারবে না। এগুলো যখন সরকারি বেসরকারি শিক্ষকদের জড়িত থাকে, সে তথ্যবলে আমরা ব্যবস্থা নেব। বেশিরভাগ কোচিং সেন্টার সকাল 7টায় শুরু হয়, ধাপে ধাপে ক্লাস চলে সন্ধ্যা পর্যন্ত। 21তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন সেনাবাহিনীর ফয়সাল আর নারী বিভাগে শ্রেষ্ঠত্ব নৌবাহিনী সোনিয়ার। নারায়ণগঞ্জের বক্তাবলী ঘাট থেকে শুরু করে এই সাঁতার ম্যারাথন শেষ হয় মুন্সিগঞ্জ ঘাটে। ধলেশ্বরী নদীতে এক বিশেষ আয়োজন। একদল যুবক যুবতীদের পদচারণায় মুখরিত নারায়ণগঞ্জের বক্তাবলী লঞ্চ টার্মিনাল। এখান থেকেই শুরুর অপেক্ষায় 21তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা। দূরপাল্লা সাঁতার মানে কেবল গতি নয়, সেখানে পরীক্ষা হয় সহনশীলতা, মানসিক দৃঢ়তা আর প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার ক্ষমতার। সকাল 9:30 শুরু হয় দৌড়। তবে এই দৌড় পানির ভেতর, জীবনের সঙ্গে সীমা ছাড়ানোর অদম্য চেষ্টার সঙ্গে। পুরুষরা প্রায় 10 কিলোমিটার আর নারীরা পাড়ি দিবেন 7 কিলোমিটারের সেই পথ। বক্তাবলী লঞ্চঘাটের দিক থেকে যখন একে একে সাঁতারুরা পানিতে নামে, তখন বাতাসে মিশে যায় উল্লাস আর উত্তেজনার মিশ্র গন্ধ। কেউ ক্লান্ত, কেউ কেবলই এগিয়ে যেতে চায়। ধলেশ্বরী ঢেউয়ের সঙ্গে লড়াই করে যখন সেনাবাহিনীর মোহাম্মদ ফয়সাল আহমেদ প্রথম হয়ে তীরে পৌঁছান, তখন তার চোখে জল আর ঘামের ফারাক বোঝা যায় না। এ যেন এক যোদ্ধার মুখে দেখা বিজয়ের উচ্ছ্বাস। আমি বিগত 20 বছর ধরে সাঁতার করতেছি, কিন্তু আমার ওই পর্যায়ে এখন পর্যন্ত যেতে পারিনি যে আমি একজন ন্যাশনাল টিমের সুইমার, যে আমি সুইমিং না করলেও 20 বছর সাঁতার কাটার পরেও যে আমার ফ্যামিলি চলতে পারবে। নারী বিভাগে নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা যেন জলে ভাসমান এক অনুপ্রেরণা। মাথা উঁচু করে তিনি পাড়ে উঠলেন, দেশের নারী সাঁতারুদের জন্য রেখে গেলেন
হলেন সাহসের এক দৃষ্টান্ত। ম্যারাথনে কিন্তু ওদেরকে অনেক প্রাইজ মানিটা অনেক বেশি থাকে আর কি, কিন্তু আমাদের এটাও তো একটা ম্যারাথন, সেই তুলনায় একটু কম প্রাইজ মানি। তারপরেও আর কি এবার তো আরো 5,000 টাকা বাড়াইছে। ইংলিশ চ্যানেল আছে, ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার ইচ্ছা আছে। সমাপনী অনুষ্ঠানে তরুণ সাঁতারুদের চোখে তখন গর্বের ঝিলিক। আমরা এখানে একটা স্পেশাল ট্রেনিং ক্যাম্প করব এবং এখান থেকে আমরা কিছু সাঁতারুকে বাছাই করে আমরা ন্যাশনাল ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের মধ্যে অন্তর্ভুক্ত করব। জাতীয় পর্যায়ের এমন আয়োজন প্রশংসা কুড়ালেও আন্তর্জাতিক অঙ্গনে যে একেবারে শূন্য হাতে ফিরতে হয় বাংলাদেশকে। এবার আপনারা জাতীয় পর্যায়ে দেখেছেন আমরা 23টি নতুন জাতীয় রেকর্ড হয়েছে এবং আমরা এখন দক্ষিণ এশিয়া সাঁতার প্রতিযোগিতার জন্য আমাদের টিমকে প্রশিক্ষণ প্রদান করছি। এই প্রতিযোগিতা শুধু সাঁতার নয়, এ এক উৎসব যেখানে মিশে আছে নদী, মানুষ, পরিশ্রম আর দেশপ্রেমের গল্প। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মুন্সিগঞ্জ। এই ছিল বিরতিহীন সংবাদে। সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।